ওয়েলকাম ব্যাক। সকলকে স্বাগত জানাচ্ছি আফটার মিডনাইট স্টোরিজের 17 নম্বর এপিসোডে। আমি সবুজ আছি আপনাদের সঙ্গে, সাউন্ডে রাজীব, গ্রাফিক্সে অমিত। আজকে আপনারা দুটো ঘটনা শুনবেন। বেশি কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাই। ঘটনায় যাওয়ার আগে একবার বলে দিই, লাইক করে ফেলুন, কমেন্ট করে ফেলুন। সো শুরু হচ্ছে আফটার মিডনাইট স্টোরিজের 17 নম্বর এপিসোড। প্রিয় সবুজ, আশা করি সপরিবারে খুব ভালো আছো। তুমি আমার ছোট ভাইয়ের মতো, তাই তুমি করেই বলছি। আমি নিজে একজন বাংলা সাহিত্যপ্রেমী মানুষ। নেশায় বলো আর পেশায় বলো, সবই ওই সাহিত্যকে ঘিরে। মাঝে একটু চোখের সমস্যা হওয়ায় বই পড়তে পারছিলাম না। তখন আমার এক সহকর্মী আমায় আফটার মিডনাইট স্টোরিজ শুনবার পরামর্শ দেন। বলেন, একবার শুনে তো দেখো, মন ভালো হয়ে যাবে। মনে একটু দ্বিধা নিয়েই শোনা শুরু করি, কিন্তু শুনতে শুনতে কখন যে এক আলাদা জগতে পৌঁছে গেলাম নিজেও জানতে পারিনি। সেই শুরু। তারপর কয়েক মাসের মধ্যে তোমার চ্যানেলের অনেকগুলি এপিসোডই শুনে ফেলেছি। সত্যি, বই পড়ার থেকে আনন্দ কোনো অংশে কম নয়। মজার কথা হলো এই যে আমি তোমার আফটার মিডনাইট স্টোরিজ পরিবারের একজন না, তুমি আমার পরিবারের একজন। সেই সীমারেখাটাও কোথায় যেন মিশে গেছে। কবে যে আমার ছোট ভাইয়ে পরিণত হয়েছ আমি জানতে পারিনি। আমাদের পরিবারে ঘটা একটা অদ্ভুত ঘটনা তোমাকে জানাতে বড় ইচ্ছা হলো। ঘটনাটা পড়ে যদি তোমার মনে হয় এটা সবাইকে জানানোর মতো, তাহলে তোমার ওই সুন্দর কণ্ঠে যদি পাঠ করো, বড় আনন্দ পাব। সত্যি, আমি আপনাদের পরিবারের একজন নাকি আপনারা আমার পরিবারের একজন, এখন আর সেই লাইনটা নেই। আমরা সবাই একই পরিবারের অংশ। আমি পড়ছি যেভাবে উনি লিখেছেন। ঘটনাটি আমার বাবার সঙ্গে ঘটেছিল। প্রথমে আমাদের একটু পারিবারিক পরিচয় দিয়ে দিই, তাতে ঘটনাটা বুঝতে একটু সুবিধা হবে। আমাদের দেশের বাড়ি পুরুলিয়া জেলার একটি গ্রামে। একসময় আমরা সেখানকার জমিদার ছিলাম এবং ওই গ্রামে স্কুল, চিকিৎসালয়, কলেজ সবই আমাদের পূর্বপুরুষদের দান করা জমি এবং অর্থে নির্মিত। বর্তমানে আমার বাবা এবং কাকারা মিলে সেই গ্রামের জন্য একটি এনজিও প্রতিষ্ঠা করেছেন এবং সেখানে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ বিতরণ, শিক্ষাদান, কম্পিউটার শিক্ষাদান এবং আরও অনেক কিছু করা হয়। এখানকার পিছিয়ে পড়া শ্রেণীর উন্নয়নের জন্য আমরা সবসময় কিছু না কিছু করার চেষ্টা করি। এই কর্মযজ্ঞার পুরোটাই আমাদের পূর্বপুরুষদের আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয় এবং একটি বিশেষ কারণে আমাদের পরিবার সানন্দে বহন করে চলেছে। এই বিশেষ কারণটি নিয়েই আজকের এই ঘটনার অবতারণা। আমার বাবা ছোট থেকেই পড়াশোনায় এবং খেলাধুলায় তুখর ছিলেন। তার সাথে আমার বাবার একটি বিশেষ গুণ ছিল। তিনি জমিদার বাড়ির ছেলে হয়েও অনায়াসেই মিশে যেতে পারতেন পাশের শিবপুরের ছেলেদের সঙ্গে। তাই শিবপুরের লোকেরাও আমার বাবাকে বড় ভালোবাসত। এই শিবপুরের একটি ছেলে ছিল সাগর। সে কোনোদিনও স্কুলে যেত না, তবে খুব ভালো ফুটবল খেলত। প্রথম দিকে খেলার মাঠে একটু সংকুচিত থাকলেও আমার বাবার প্রাণখোলা ব্যবহার অচিরেই তাকে বাবার খুব ঘনিষ্ঠ করে তোলে। এবার মূল ঘটনায় আসি। আমার বাবা 1970 সাল নাগাদ স্কুলের শেষ পরীক্ষায় খুব ভালো নম্বর সহ প্রথম বিভাগে পাশ করে। তারপর আসানসোলের একটি অতি অভিজাত কলেজে রসায়ন নিয়ে স্নাতক স্তরে ভর্তি হন। বাবা সারা সপ্তাহ হোস্টেলে পড়াশোনা করে শনিবার গ্রামের বাড়িতে ফিরে যেতেন। যে সময়কার কথা বলছি, তখন গ্রামের দিকে যোগাযোগ ব্যবস্থার হাল ছিল খুবই করুণ। সামান্য হাতে গোনা কয়েকটা বাস, তাও আবার অর্ধেক দিন চলে না। হাঁটা আর সাইকেল এই ছিল মূলত যাতায়াতের মাধ্যম। ঘটনাটা বোঝার সুবিধার্থে আমার বাবার জাবানিতে লিখছি। সময়টা 1971 সাল। আজ কলেজ থেকে বেরোতে বড্ড দেরি হয়ে গেল। কোনো রকমে হাওড়া স্টেশনে পৌঁছে দেখি স্টেশন ভিড়ে ভিড়। কিরে বাবা, আজ ট্রেন চলছে না নাকি? কিন্তু আজ তো আমাকে বাড়ি যেতেই হবে। মায়ের শরীরটা ভালো নেই বলে ভাই টেলিগ্রাম করেছে। তারপর থেকেই মনটা বড্ড আকুল হয়ে আছে। খবর নিয়ে জানলাম ট্রেন নাকি কোথায় বন্ধের জন্য আটকে ছিল। আসবে, তবে দেরি হবে। কি আর করা যায়? আপন মনেই গজগজ ঘুরতে ঘুরতে স্টেশনে বসে রইলাম। ট্রেন এলো প্রায় রাত 8টার পর। হাওড়া থেকে আমাদের গ্রামের স্টেশন পৌঁছতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেগে যায়। বুঝলাম স্টেশন থেকে বাড়ি পৌঁছতে আজ হাঁটা ছাড়া আর কোনো গতি নেই, কারণ লাস্ট বাস 9টার মধ্যে ছেড়ে চলে যায়। যা হোক, যত রাতই হোক বাড়িতে পৌঁছবো এই ভেবে ট্রেনে উঠে পড়লাম। ঠিক রাত 10টা বেজে 10 মিনিটে গাড়ি নামিয়ে দিল স্টেশনে। চারিদিক শুনশান। স্টেশনের একমাত্র চায়ের দোকানটাও বন্ধ হয়ে গিয়েছে। যে সময়কার কথা বলছি, সেই সময় গ্রামের দিকে রাত্রি 10টা মানে প্রায় মাঝরাত। খুব স্বাভাবিকভাবেই জনপ্রাণী চোখে পড়ল না।
আকাশে চাঁদ ঝলমল করছে, সেই আলোয় যেন ভেসে যাচ্ছে চারিদিক। লাস্ট বাস স্টেশন থেকে অনেক আগেই ছেড়ে দিয়েছে, জানাই ছিল, তাই দেরি না করে হাঁটা লাগালাম। হেঁটে বাড়ি যেতে প্রায় ঘণ্টাখানিক লেগে যাবে। সেই সময় গ্রামের অবস্থা এরকমই ছিল এবং হাঁটতে আমরা অভ্যস্ত। রাস্তা চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। মাঝে মাঝে গাছের পাতার ফাঁকফুকুর দিয়ে জোনাকির আলো রাস্তায় এক অদ্ভুত মায়াজাল সৃষ্টি করেছে। বেশ ফুরফুর করে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আপন মনে গুনগুন করতে করতে এগিয়ে চললাম আমি। এভাবেই কেটে গেল বেশ কিছুক্ষণ। আমাদের গ্রামটি শিলাবতী নদীর ধারে। নদীর বাঁধে উঠবার দুটি রাস্তা আছে, একটি শর্টকাট এবং একটি বড় রাস্তা। বড় রাস্তা দিয়ে গেলে প্রায় মিনিট 15-20 বেশি সময় লাগে। মনে মনে ভাবলাম শর্টকাট নেব, তাহলে কিছুটা সময় হয়তো বাঁচে। এই ভাবতে ভাবতে হাঁটছে, হঠাৎ কানে এলো, কিরে অরিত্র, এত রাতে ফিরছিস? আমার বাবার নাম অরিত্র, বন্ধুরা অরি বলে ডাকত। এটা সাগরের গলা না? এত রাতে এই রাস্তায় সাগর এলো কোথা থেকে? থমকে দাঁড়িয়ে পড়লাম। এদিক ওদিক তাকিয়ে বললাম, কে? সাগর? আরে কোথায় রে তুই? দেখতে পাচ্ছি না তো। রাস্তার দুপাশে সারিবদ্ধ গাছের ফাঁক থেকে বেরিয়ে এলো সাগর। হেসে বলল, আরে তুই আমার অন্ধকারে দেখতে পাসনি। সত্যি গাছের ওই জায়গাটা বেশ অন্ধকার। চাঁদের আলো যেন এই ছায়াময় রহস্যময়তার পর্দা তুলে তাকাতে ঠিক ভরসা করছে না। সাগরকে আবঝা দেখতে পাচ্ছি, বা বলা চলে সাগরের পরনে সাদা কুর্তাটাই শুধু যেন দেখতে পাচ্ছি। আমি বললাম, আর বলিস না ভাই, এত দেরি হয়ে গেল না আজ? তা তুই এত রাতে কি করছিস এখানে? বাড়ি যাবি তো? চল, ভালোই হলো, একসাথে যাই। সাগর যেন একটু ফ্যাকাশে গলায় বলল, না রে ভাই, আমার এখন বাড়ি যাওয়া যাবে না, তুই যা। তবে ভাই, আজ যেন শর্টকাট নিস না, বড় রাস্তা দিয়ে যাবি। আমি একটু অবাক হয়ে বললাম, বাড়ি যাবি না? কোথায় যাচ্ছিস এত রাতে? একই রকম ফ্যাকাশে হেসে সাগর বলল, সে অনেক কথা, পরে শুনিস, এখন যা বলছি তাই কর। শোন, আমি এখন আসছি, হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে। আর যা বলছি তা কিন্তু শুনবি। আধো অন্ধকারে সাগর কোথায় যেন চলে গেল, ঠিক ঠাউর করতে পারলাম না। শুধু আধার ভেদ করে ওর গলার স্বর ভেসে এলো, শর্টকাটটা নিবি না কিন্তু? হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। কি যে হলো, ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম। কি যে বলল সাগর, আর কোথায় বা হঠাৎ করে চলে গেল, কিছুই বুঝলাম না। আর শর্টকাটটা নেমার কথা না বলল কেন? বিজ্ঞান পড়া মন বিদ্রোহ করে উঠল। তবুও শর্টকাট রাস্তার মুখে এসে পড়েছে। প্রায় 15-20 মিনিট কম হাঁটতে হবে, আর রাতও যথেষ্ট হয়েছে। রাত হয়েছে বলে সাগর হয়তো চোর ডাকাতের ভয় পেয়েছে। রাতে ভয় পাওয়ার মতোই রাস্তাটা, যথেষ্ট ঝোপঝাড় আর গাছপালায় ভর্তি। একটা ভাঙা নীলকুঠিও আছে সেখানে। আপন মনে হেসে উঠলাম, আছে তো কয়েকটা টাকা, সে চোর ডাকাত চাইলেই তাদের দিয়ে দেবক্ষণ। শর্টকাট ধরলাম। ওই তো শিলাবতীর বাঁধ দেখা যাচ্ছে। সোজা হাঁটতে থাকলাম। কিছুক্ষণ হাঁটার পর কিছু একটাতে ধাক্কা খেয়ে পড়তে পড়তে নিজেকে সামলে নিলাম। এই রাস্তাতে তো ধাক্কা খাবার মতো কিছু নেই। টর্চটা জ্বালালাম। এতক্ষণ জোনাকির আলোর জন্য টর্চের কোনো প্রয়োজন পড়েনি। তবে আগেই বলেছি, এই রাস্তাটা কিন্তু বেশ অন্ধকার, ঝোপঝাড় এবং গাছপালাতে ভর্তি। তবে চেনা রাস্তা বলে এতক্ষণ টর্চটা না জ্বালিয়ে যাচ্ছিলাম। টর্চের আলোটা ফেলে দেখি একটা কাঁচা কবর, পাশে তখনও বেলকা রাখা। মনে মনে প্রশ্ন এলো, এই রাস্তাতে কবর কেমন করে এলো? শিলাবতীর বাঁধটাই বা কই? পথ ভুল করলাম? যে পথ আমার নখদর্পণে, এখন সোজা পথ ভুল হলো কিভাবে? আমি যুক্তিবাদী লোক, বিজ্ঞানের ছাত্র। কি ব্যাপারটা হলো বোঝার জন্য একটু পিছু ফিরলাম। কিছুক্ষণ হাঁটার পরেই পাকা রাস্তায় এসে পৌঁছলাম। আবার সোজা তাকালাম। চাঁদের আলোয় পরিষ্কার শিলাবতীর বাঁধ দেখা যাচ্ছে। সোজা রাস্তা খানিকটা হাঁটলেই গিয়ে উঠে পড়ব বাঁধের ওপর। একটু থমকে থেকে আবার ওই রাস্তাতেই হাঁটা শুরু করলাম। ঠিক কিছুক্ষণ পরে আবার সেই কাঁচা কবরটা। এ তো অদ্ভুত ব্যাপার। আরও যেটা আমাকে অবাক করল, এখান থেকে শিলাবতীর বাঁধটা দেখা যাচ্ছে না। এরকমটা তো হবার কথা না। কি হচ্ছে আমার সঙ্গে? আবার ফিরে গেলাম পাকা রাস্তায়। তৃতীয়বারেও একই ঘটনার পুনরাবৃত্তি। এই প্রথমবার একটু ভয় ভয় করতে লাগলো। যুক্তিবাদী মনের ওপর মস্তিষ্ক প্রভাব বিস্তার করে বলতে লাগলো, ফিরে যাও, আজ শর্টকাট নিও না। কি করব ভাবছি, ঠিক এই সময়ে আমি যেন আবার সাগরের গলা পেলাম। এবার যেন কি আকুতি সেই আওয়াজে, ভাই রে গো, হারিয়ে তুমি করিস নে ভাই, বড় রাস্তা দিয়ে যা। আমার গলা দিয়ে অজান্তেই বেরিয়ে এলো, সাগর, এই সাগর, কোথায় রে তুই? সাগর, কি হচ্ছে? শোন। কোনো সাড়া এলো না। শুধু একটা দমকা হাওয়ায় পাশের গাছের পাতাগুলি মড়ো মড়ো ধ্বনি তুলে সব চুপ করে গেল। মনে মনে ভাবলাম, না না, সাগর, এটা বোধহয় আমার মনের ভুল। তারপর ঠিক করলাম, থাক, শর্টকাটে কাজ নেই,
বড় রাস্তা ধরেই যাই। বড় রাস্তা ধরে ঘুর পথে যখন বাড়ি পৌঁছালাম তখন ঘড়ির কাঁটা প্রায় 12টা ছুঁই ছুঁই। বাড়ির সবাই ধরে নিয়েছিল আমি আজকে আর ফিরব না। মা তাড়াতাড়ি খাবার বেড়ে দিলেন, বললেন আগে খেয়ে নে। মায়ের শরীরটা আগের থেকে ভালো আছে দেখে মনটা ভালো হয়ে গেল। লক্ষ্য করলাম আমার ছোট ভাই কি যেন বলবে বলে উসকুচ করছে, আর মা চোখের ইশারায় বারবার ওকে থামিয়ে দিচ্ছে। খাওয়া শেষ করে বললাম, কি ব্যাপার বল তো শিবু, কি বলতে চাইছে? মা বলল, সে একটু পরে শুনবি, এখন তুই আগে বল এত দেরি হলো কেন তোর? আমরা তো ভেবেছিলাম তুই বোধহয় আজকে আসবিই না। মুখ ধুতে ধুতে বললাম, আর বলো না, একে তো ট্রেন লেট, তারপর রাস্তায় না আজ সাগরটা এমন হেয়ালি করলো, শুধু শুধু কতটা সময় চলে গেল। কাল দেখাও দিচ্ছি ধরে ব্যাটাকে। কথা শেষ না করতেই দেখি মা, বাবা, ভাই সবাই অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি বললাম, কি হলো, এভাবে দেখছো কেন সবাই? আমার বাবা আমার পাশে বসে পিঠে হাত রেখে বললেন, তোমার কোথাও ভুল হচ্ছে না তো বাবা? সাগর কিভাবে তোমার কাছে আসবে? সে যে আজ সকালে সাপের কামড়ে মারা গেছে। এই খবরটা দেবার জন্যই তোমার ভাই উসকুচ করছিল। তোমার মা চাইছিলেন তুমি আগে খেয়ে একটু ঠান্ডা হয়ে বসো, তারপর শোনানো হবে। আসলে এত খারাপ খবর একটা শুনলাম। ওই শর্টকাটের রাস্তাতেই পরিত্যক্ত নীলকুঠির ইটের পাঁজায় গোখরো সাপের বাসা হয়েছিল, কেউ লক্ষ্য করেনি। সাগর স্টেশন থেকে হেঁটে ফিরছিল, সেই সময় ওই শর্টকাটের রাস্তায় সাপের কামড়ে সে মারা যায়। আজ বিকেলেই ওকে কবর দেওয়া হয়েছে। আমি চিৎকার করে উঠলাম, না না, এই হতে পারে না, তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি স্পষ্ট দেখেছি ওকে, ওর গলার স্বর শুনেছি। এ কিভাবে সম্ভব? বলতে বলতে হঠাৎ মনে পড়ে গেল সেই কাঁচা কবরটার কথা। ছিটকে ঘর থেকে বেরোতে যাচ্ছিলাম, বাবা আটকে দিলেন, বললেন যথেষ্ট রাত হয়েছে, কাল সকালে সেখানে যেও। সারা রাত ঘুম এলো না, এপাশ ওপাশ করতে রইলাম। ভোর হতে না হতেই ছুটলাম শিবপুরের দিকে। আরে এখানে এত ভিড়, এত হইচই কেন? আমাকে দেখেই এক মহিলা ছুটে এলো, বুক চাপড়াতে চাপড়াতে বলল, ও বাবু, দেখো না গো, কি সর্বনাশটাই হলো আমাদের। সকালে ওই কাল সাপ আমাদের সাগরকে নিল, আর রাতে নিল আমার বাকি পোটাকে। ও বাবু, তোমরা তো আমাদের মা বাপ, কিছু ব্যবস্থা করো গো বাবু, আমাদের শেষ করে দিল গো। আমার তখন ওর হাহাকার কানে ঢুকছিল না। ধরা গলায় বললাম, তোমার ভাইপো কখন আর কোথায় মারা গেছে বললে? বউটা কাঁদতে কাঁদতে বলল, তুমি তো জানো বাবু, রাত 11টা 11:30 হবে। ওই শর্টকাটের রাস্তা দিয়ে ফিরছিল গো বাবু, কাল সাপে কেটে দিল গো। আমার গলার কাছে দলা পাকিয়ে এলো। ঠিক ওই সময়ে তো ওখান দিয়ে আমার ফেরার কথা ছিল। সাগরকে কোথায় কবর দেওয়া হয়েছে জেনে ছুটলাম সেই দিকে। সাগরের কবরের সামনে গিয়ে চমকে উঠলাম। এটা তো গত রাতে যার কবরের সামনে বারবার চলে আসছিলাম, সেই কবরটা। এখনও পাশে পড়ে আছে বেলচাটা। তাহলে কি আমি ওর কথা শুনলাম না বলে আমায় বাধা দেওয়ার জন্য সাগর বারবার টেনে আনছিল আমাকে? আমি পারলাম না, চিৎকার করে কেঁদে উঠলাম। কেঁদে বললাম, তুই মরে গিয়েও বন্ধুত্ব রাখলি ভাই, আমায় বাঁচিয়ে দিলি। কতক্ষণ কেঁদেছিলাম জানি না। এক দমকা হাওয়া যেন আমাকে ঘিরে পাক খেতে খেতে আমায় আদর করে চোখের জল মুছে দিল। অনেক দূর থেকে যেন আবছা একটা গলা, সাগরের গলা ভেসে এলো, কাঁদিস নে রে ভাই, কাঁদিস নে। আমার গলা চিরে বেরিয়ে এলো একটা আর্তনাদ। চিৎকার করে বললাম, আমি যে তোর জন্যে কিছুই করতে পারলাম না রে ভাই। আবারও মনে হলো হাওয়ার সাথে ভেসে কোনো একটা আওয়াজ, যার গলা চেনা যায় না, যার শব্দ স্পষ্ট বোঝা যায় না, কানের মধ্যে এসে বলে গেল, আমার পাড়াটাকে একটু দেখিস ভাই, ওরা বড্ড অসহায়, পারলে ওদের একটু সাহায্য করিস ভাই। আমি ঠিক জানি না এ সত্যি সাগরের আওয়াজ কিনা, আমি জানি না এ আমার মনের আওয়াজ কিনা। তখন আমার কাছে দমকা হাওয়া, চোখের জল, সাগরের কণ্ঠস্বর, আমার অন্তরাত্মার ডাক সব মেলেমিশে একাকার হয়ে গেছে। আমি যেন একটা ঘোরের মধ্যে চলে গেছি। সচেতন ফিরতে চোখ মুছে উঠে দাঁড়ালাম। সাগরের কবরে হাত রেখে প্রতিজ্ঞা করলাম, তোদের পাড়ার উন্নতির জন্য আমার পক্ষে যা সম্ভব হয় আমি তাই করব ভাই, আজীবন করে যাব। যতদিন বাঁচব আসবো তোর কবরে, আগের মতোই গল্প করব তোর সাথে। আমার বাবা একটি নামজাদা কলেজের রসায়নের অধ্যাপক ছিলেন, বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। আমার কাকা আসানসোলের স্বনামধন্য চিকিৎসক। আমার বাবা নিজের উপার্জনের অনেকটা অংশই সেই পিছিয়ে পড়া পাড়াটির উন্নয়নে ব্যয় করেছেন, আজও করে চলেছেন। আমার কাকা আমার বাবার পদাঙ্কই অনুসরণ করেছেন, চিকিৎসার দিকটা তিনিই দেখেন। আমরাও সাধ্যমতো সাহায্য করি এই কর্মযজ্ঞে। তোমার হয়তো শুনে ভালো লাগবে যে পিছিয়ে পড়ে যাওয়া পাড়াটি আজকে অনেকটাই সামনের সারিতে। আমার বাবার বক্তব্য, ওনার তো বেঁচে থাকারই কথা নয়, যার দয়ায় তার এই জীবন, তার কথা রাখতে তিনি সব কিছু করতে পারেন।
এত বছর পরেও আমার বাবা প্রতি সপ্তাহে নিয়ম করে দেশে যান এবং চলে যান সাগর কাকার কবরে, চুপ করে বসে থাকেন সেখানে, হয়তো মনে মনে গল্প করেন দুজনে। আমরা সে সময় কেউ বাবাকে বিরক্ত করি না, বাবার কাছে যাই না। থাক না, দুই বন্ধুতে একটু একান্তে। সবুজ, এই ছিল আমার ঘটনা, আমার বাবার জীবনে ঘটে যাওয়া এমন একটি ঘটনা যা তার জীবনকে চিরতরে বদলে দেয়। এই ঘটনাটি আমাদের খুব কাছের কয়েকজন ছাড়া কেউ জানত না, তাই সঙ্গত কারণে আমি গ্রামের নাম উল্লেখ করলাম না। ঘটনাটা যদি ভালো লাগে এবং তোমার মনে হয় সকলকে শোনানোর মতো, তাহলে তোমার সুন্দর কণ্ঠে যদি পাঠ করে শোনাও, বড় আনন্দ পাবো। খুব ভালো থেকো। ইতি, তোমার এক দিদি। আমাদের চারিপাশে কত আনটোল্ড হিরোজ থাকে, আমরা এই ঘটনা পড়ে জানতে পারলাম। একটি পাড়াকে যেখানে কিনা আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে সকলেই নিজেদের সুবিধা বুঝে মানুষকে সাহায্য করে, নিজে কিছু পেলেই তবেই মানুষকে সাহায্য করে, সেখানে দাঁড়িয়ে একজন মানুষ বছরের পর বছর ধরে, সারাটা জীবন ধরে শুধু বন্ধুত্বের জন্য, শুধুমাত্র সেই বন্ধুর ফ্যামিলিকে নয়, তার পাড়াটাকে এন্টায়ারলি হেল্প করে যাচ্ছেন। এটা যে কত বড় স্যাক্রিফাইস, এটা যে কত বড় স্পিরিচুয়ালিটি, এর কোনো ব্যাখ্যা নেই। এবং আমার মনে হয় এই ঘটনাটা আমাদের কিন্তু বেশ ভালো লাগলো, মানে আমাদের টিমের খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই এটা জানাবেন যে সাগর যদি না থাকতো সেদিন, তাহলে কি হতো? তাহলে হয়তো এই ঘটনাটা আমরা পেতাম না। সো সাগর কাকার আত্মার শান্তি কামনা করি, এবং সাগর কাকা যেন ঊর্ধ্বগতি প্রাপ্তি লাভ করেন, যদি এখনও তিনি থেকে থাকেন আমাদের মাঝে। আমার মনে হয় এখন আর তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার স্মৃতি, তার বলা কথা, তাকে করা প্রমিসগুলো কিন্তু রয়ে গেছে। আমি সবুজ আছি আপনাদের সঙ্গে, শুনছেন আফটার মিডনাইট স্টোরিজের 17 নম্বর এপিসোড। চলে যাচ্ছি আজকের পরবর্তী ঘটনায়, কিন্তু ঘটনায় যাওয়ার আগে মনে করিয়ে দিই, আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন aftermidnightstories@gmail.com, অথবা আফটার মিডনাইট স্টোরিজের ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদের খুঁজে পাওয়া খুবই সহজ। হ্যালো দাদা, আমি আসানসোল থেকে তিথি মিত্র বলছি। তুমি আমার প্রণাম এবং ভালোবাসা নিও। আমি এই বছর সবে বিদ্যাভবন গার্লস স্কুল থেকে এইচএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। দাদা, আমি তোমার সুমধুর কণ্ঠের খুব বড় ভক্ত। তোমার কণ্ঠে যে কোনো ঘটনাই অসাধারণ লাগে শুনতে। আমি আফটার মিডনাইট স্টোরিজ যে সময় থেকে শোনা শুরু করেছিলাম, মানে 2020 সাল, সেই সময় থেকেই পরিবারের সঙ্গে যুক্ত। তবে এটা ঠিক যে আমি আফটার মিডনাইট স্টোরিজের নিয়মিত শ্রোতা নই, কারণ পড়াশুনোর চাপে অনেক সময় একটা দুটো এপিসোড মিস চলেই যায়। কিন্তু আফটার মিডনাইট স্টোরিজের বেশিরভাগ এপিসোডই আমার শোনা, এবং আফটার মিডনাইট স্টোরিজের একজন একনিষ্ঠ ভক্ত আমি। আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনার কথা লিখতে বসলাম। এতদিন পরীক্ষা চলায় লিখতে পারিনি, তাই আজ অবশেষে সময় বার করে লিখতে বসলাম ঘটনাটি। লেখায় কোনো ভুল ত্রুটি হলে তুমি তোমার এই বোনটিকে ক্ষমা করে দিও। হাই তিথি, আমার অনেক ভালোবাসা নিও, এবং আমাদের পরিবারের সঙ্গে যে তুমি সব সময় থেকে যুক্ত, এটা শুনে আমার খুব ভালো লাগলো। কত পুরনো মানুষজনদের সঙ্গে কথা হয় আফটার মিডনাইট স্টোরিজের মাধ্যমে। ঘটনায় যাই। এই ঘটনাটি আজ থেকে প্রায় 17-18 বছর আগের। তখন আমার বয়স 1 বছর। ঘটনাটি মেনলি ঘটেছে আমার মায়ের সাথে। আমি, আমার মা এবং বাবা আমার জন্মের পর থেকেই ভাড়া থাকছি। এই রিসেন্ট আমরা ফ্ল্যাট কিনেছি। তো যাই হোক, তখন ধরো মোটামুটি 2007 সাল চলছে। সেই সময় আমার মা বাবা ঘর চেঞ্জ করছিল, এবং সেই কারণেই কম ভাড়ায় ভালো ঘর খুঁজছিল। এরকমই সময় তারা নেতাজি পাড়ার ওদিকে একটি খুব কম পয়সায় বড় ঘর ভাড়া পায়। বাড়িটার যতটুকু বিবরণ জানি, আমি মায়ের মুখে শুনেছি, তা হলো এরকম। প্রথমে রয়েছে একটা মেইন গেট পেরিয়ে সামনে রয়েছে একটা উঠোন। উঠোনটা পেরিয়ে ঘরের দরজা খুললেই প্রথমেই চোখে পড়বে রান্নাঘর, এবং রান্নাঘরের পাশ দিয়ে একটা বিশাল বারান্দা পেরিয়ে ছিল ভিতরের ঘর। একটি ঘর ছিল, কিন্তু ঘরটি বিশাল বড় ছিল, আর বাথরুম ছিল ঘর সংলগ্ন। আর যে উঠোন পেরিয়ে আমরা ঘরে ঢুকেছিলাম, সেই উঠোনে ছিল একটি ড্রেন। বলা যেতে পারে আমরা যদি ঘরের ভিতর রান্নাঘর থেকে যদি দরজাটা খুলি, তাহলে সামনেই ড্রেনটা দেখতে পাবো। আবার আমাদের ভিতরের যে ঘর, সেই ঘরের জানলা দিয়েও সেই হাই ড্রেনটাকে দেখা যেত। আর আমাদের খাটটা ছিল ঘরের সেই জানলাটার অপোজিট দেয়ালে। যেহেতু জানলার বাইরে ড্রেনটা দেখা যেত, সে কারণে খাটটা আমাদের উল্টো দিকে রাখা ছিল। আর যারা ভাড়া দিয়েছিলেন, মানে যারা বাড়িওয়ালা, তারা থাকতেন ওপরের তলায়। এই যে পুরো বাড়িটি ছিল এল প্যাটার্নের, এবং আমরা যে ঘরটিতে থাকতাম, সেই ঘরের শেষেই ছিল পরপর 3টি ঘর। কিন্তু সেই ঘরগুলিতে কোনোটাতেই ভাড়াটে আসেনি, ঘরগুলি ফাঁকাই পড়েছিল। অর্থাৎ বাড়িওয়ালারা থাকতেন দোতলায়, এবং নিচে ছিল টোটাল 4টি পরপর ঘর, যেখানে প্রথম বড় ঘরটিতে আমরাই থাকতাম।
এবং এই ঘরটিতেই ছিল একটি বড় বারান্দা এবং পাশের 3টি ঘর আমাদের ঘরের মতো এত বড় ছিল না। সেই সময় নিচের তলায় ঘরের যে ডেসক্রিপশন দিলাম, এত যে বড় ঘর, তার ভাড়া ছিল মাত্র 900 টাকা। হ্যাঁ, আমি যে সময়ের কথা বলছি সেই সময় হয়তো 900 টাকার মূল্য এখনকার তুলনায় বেশি ছিল, কিন্তু তা বলে 900 টাকায় অত বড় ঘর পাওয়া যেত না। কিন্তু আমার মা বাবা দুজনেরই ঘরটা খুব পছন্দ হয় এবং সেই কারণে তারা ঘরটা ভাড়া নিয়ে নেয়। তো প্রথম দিন যখন আমার মা বাবা মালপত্র নিয়ে ঘরে যায়, তখন সব মালপত্র সেটিং করার পর যখন রান্নাঘরে লাইট লাগানো হচ্ছিল, পরপর 2টি নতুন বাল্ব সেখানে লাগানো হলেও কেটে যায়। এই ঘটনায় মা একটু অবাকই হয় এবং পরপর 2টো নতুন বাল্ব নিয়ে এসে রান্নাঘরে আবার লাগানো হয়, কিন্তু সেই 2টো নতুন বাল্বও কেটে যায়। কিন্তু এই বিষয়টা নিয়ে কেউ সেরকম কিছু ভাবে না, ভাবে হয়তো কোনো লুজ কানেকশন হচ্ছে বা অন্য কিছু। কিন্তু এরপর থেকে একে একে টুকরো টুকরোভাবে অনেকগুলি ঘটনা ঘটতে থাকে। প্রথমত, মা যখন আমাদের বাড়ির টুকটাক কাজ করার জন্য একজন লোককে বাড়িতে রাখতে চান, তখন কেউই তেমনভাবে সেই বাড়িতে কাজ করতে আসতে চায় না এবং তারা জানায় যে তারাই বাড়িতে কাজ করবে না। তো মা ভাবে ঠিক আছে, নিজেই সব কাজ করে নেবে। এভাবেই আমাদের নর্মাল দিন কাটতে থাকে। কিন্তু টুকরো টুকরো কিছু ঘটনা এমনভাবে ঘটতে থাকে যেগুলো প্রথমে সাধারণ মনে হলেও পরে যখন সমস্ত ঘটনাগুলিকে একসাথে জোড়া হয় তখন একটি অন্য রূপ ধারণ করে। আচ্ছা, এখানে বলে রাখি, আমি নাকি ছোটবেলায় এরকম কোনো বাচ্চা ছিলাম না যে নাকি খুব বেশি কাঁদতো। মানে আমি কাঁদতাম না বেশি। আমরা আগে যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়িতেও মা আমাকে যখন অন্য ঘরে রেখে নিজে রান্নাঘরে কাজ করত, তখন নাকি আমি নিজের মনেই বসে বসে খেলতাম। কিন্তু এই বাড়িতে আসার পর থেকে আমার মা লক্ষ্য করে যে মা যখনই রান্নাঘরে চলে যেত তখনই আমি ঘরে থাকলে কাঁদতাম। আর অদ্ভুত ব্যাপার হলো, আমি কাঁদতাম সেই জানলাটার দিকে মুখ করে। প্রথম প্রথম মা ভাবত যে হয়তো নতুন বাড়িতে গেছি, সেই কারণে আমি হয়তো ওরকম কান্নাকাটি করছি। কিন্তু না, এখানে ঘটনাটা থেমে থাকে না। মা আস্তে আস্তে লক্ষ্য করে আমি যখনই কোনো খেলনা নিয়ে খেলি না কেন, সে খেলনাগুলো যখন পড়ে যায়, কোনো না কোনোভাবে সে খেলনাগুলো জানলাটার দিকেই চলে যায়, যে জানলাটার পিছনে ড্রেন ছিল। এখন এই ঘটনাটাকে শুনে কারোর অদ্ভুত নাও লাগতে পারে এবং আমার মায়েরও সমস্ত কিছু নর্মাল বলেই মনে হচ্ছিল। বাচ্চা খেলতে খেলতে খেলনা জানালার কাছে পড়ে গেলে অস্বাভাবিক না লাগাটাই স্বাভাবিক। এরপর একদিন সন্ধেবেলা যখন বাবা মাকে নিয়ে বাইরে বেরোয়, তখন মা বাড়িতে একা ছিল। প্রায় সন্ধে হয়ে এসেছে। সারাদিনের কাজকর্ম করে মায়ের চোখটাও লেগে এসেছে। মায়ের সবে একটু তন্দ্রা মতো এসেছে। এমন সময় মা হঠাৎ শুনতে পায় একটা বাচ্চার খিলখিল হাসি। মা একটু অবাক হয় যে কি হলো ব্যাপারটা, মেয়ে তো বাড়িতে নেই। তাহলে বাচ্চার আওয়াজটা কোথা থেকে আসছে? বাড়িওয়ালাদের তো কোনো ছোট বাচ্চা নেই, তার ছেলে অফিসে চাকরি করে। তাহলে বাচ্চার আওয়াজ আসছে কোথা থেকে? এবার আগেই বলেছি, যেহেতু মা সেই সময় তন্দ্রার মধ্যে ছিল, তাই মা মনে করে যে মা ভুল শুনেছে, কারণ সেই সময় আওয়াজ বন্ধ হয়ে গেছিল। যখন মায়ের আবার চোখ লেগে আসে, তখন মা আবার শুনতে পায় কোনো একটা বাচ্চার খিলখিলানি হাসি। এরপর ক্রমাগত বাচ্চার খিলখিলানি হাসি চলতে থাকে, আর কখনো সেই হাসি বদলে যায় কান্নায়। সে কান্নায় জড়িয়ে আছে যেন কত আবেগ, যেন একটা বাচ্চার কত আবদার, কত না বলা কথা, কত অভিমান। কখনো মনে হচ্ছে যেন কোনো বাচ্চার ঝুনঝুনি বাজাচ্ছে আর হাসছে। মাই ঘটনায় যতটা না ভয় পায়, তার থেকে বেশি অবাক হয় যে বাচ্চার আওয়াজ কোথা থেকে আসছে, কারণ সেই বাড়ির আশেপাশে তেমন একটা বাড়িও ছিল না। মা সেই সময় কিছুটা ভয় পেয়ে তাড়াতাড়ি খাট থেকে নামে, উপরতলায় বাড়িওয়ালাদের কাছে যায় এবং পুরো ঘটনাটা তাদেরকে বলে। বাড়িওয়ালা বলে যে মা হয়তো সারাদিন কাজকর্ম করেছে, উপরন্তু আমি বাড়িতে নেই, সেই কারণেই আমার জন্য চিন্তা করতে করতে মায়ের সব ভুল শুনেছে। তারা মাকে প্রায় এক প্রকার জোর করেই কোনোরকমভাবে বোঝায় যে মা ভুলই শুনেছে। মাও মনে করে সেটাই হয়তো ঠিক হবে, কারণ আশেপাশে কোনো বাড়ি তেমন নেই, আর যে একটা দুটো বাড়ি আছে সেই বাড়িতে এত ছোট বাচ্চাও নেই। তো মা ঘরে ফিরে এসে ভাবে যে হয়তো মা সত্যি চিন্তা করতে করতে এসব শুনতে পেয়েছে। তাই মা বেশি কিছু না ভেবে শুয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়ে। সেই দিন আর কিচ্ছু হয় না। পরে আমরা বাড়ি ফিরলে মা আর বাবাকে সেই বিষয়ে কিচ্ছু জানায় না। এরপর আবার 2-3 দিন নর্মালভাবেই কেটে যায়। তবে আমার ওই কান্না এবং আমার খেলনাগুলোর সেই জানালার দিকে চলে যাওয়াটা চলতেই থাকে। এরপর 2-3 দিন পর একদিন আমার বাবার অনেক রাতে ফেরার কথা ছিল, কারণ অফিসে অনেক প্রেশার পড়েছিল। অদ্ভুত ব্যাপার ছিল, সেই বাড়িতে যাওয়ার পর থেকে বাবার খুব কাজের প্রেশার বেড়ে গেছিল।
প্রায় দিনই রাত হয়ে যেত ফিরতে, এবং মাকে একা একা সেই পুরো ফাঁকা জায়গায়, ফাঁকা বাড়িতে আমাকে নিয়ে থাকতে হতো। এখানে আরেকটা কথা বলে রাখি, যতদিন আমরা ওই বাড়িতে ছিলাম ততদিনে প্রায় প্রত্যেক দিন সন্ধেবেলায় কারেন্ট চলে যেত। তো যাই হোক, আবার ঘটনায় ফিরি। সেই দিন বাবা সন্ধেবেলায় মাকে ফোন করে জানিয়ে দিয়েছিল যে বাবার ফিরতে ফিরতে মোটামুটি রাত্রি 12টা-1টা বেজে যাবে। আর আমি যে সময়ের কথা বলছি সে সময় রাত্রি 12টা মানে অনেক রাত, সে সময় মানুষ বেশি রাত জাগতো না। আমার মা প্রথমে আমাকে ঘুম পাড়িয়ে বাবার জন্য খাটে বসে অপেক্ষা করতে থাকে, কিন্তু একটা সময় পরেই মায়ের চোখ লেগে আসে। কতক্ষণ ঠিক মা ঘুমিয়েছে মা জানে না, কিন্তু হঠাৎই মা শুনতে পায় যে বাবা বাইরে থেকে মাকে দরজা খোলার জন্য ডাকছে এবং দরজায় খুব মৃদু মৃদু টোকা মারছে। মা সাথে সাথে আসছি বলে বিছানা ছেড়ে উঠে যায় এবং তালা খুলে দরজা খুলে দেখে কই, কোটাও তো কেউ নেই। মা একটু অবাক হয়, কারণ মা স্পষ্ট শুনেছে বাবা মায়ের নাম ধরে মাকে ডেকেছে। মা একটু উঠোনে এদিক ওদিক উকি মেরে দেখে যে কই না, বাবা তো আসেনি। তখন মা একটু ভয় পায় এবং সাথে সাথে ঘরে চলে আসে, তালা দিয়ে আবার শুয়ে পড়ে। এরপর মা বাবাকে ফোন করে। ফোন বলতে তখন কিপ্যাড ফোন। বাবা মাকে জানায় যে সে সবে অফিস থেকে বেরিয়েছে, ফিরতে ফিরতে 1টা বাজবে। মা ফোনে টাইম দেখে, তখন বাজে রাত 11:15। এইবার মা সত্যি একটু ভয় পায়। পরদিন সকালে বাবা চা খেতে বসে তখন মাকে জিজ্ঞাসা করে যে অত রাতে মা হঠাৎ করে বাবাকে ফোন কেন করেছিল। তখন মা বাবাকে কিছু জানায় না। মা ভাবে যে হয়তো বাবাকে বললে বাবা মাকে নিয়ে মজা উড়াবে, তাই মা কিছু জানায় না বাবাকে। ভাবে যে হয়তো মনের ভুল হবে নিজেরই। তবে যতই মনের ভুল ভাবুক না কেন, মায়ের মনে একটা সন্দেহ থেকে যায়। এতটা মনের ভুল তো মায়ের হয়নি, এতটা ভুল তো মা শোনেনি। এরপর একদিন মা আমাকে ঘরে বসিয়ে দুপুরবেলা রান্নাঘরে বাসন মাজছিল। বাসন মাজা শেষ করে এসে মা দেখে যে আমি ঘরে নেই। অদ্ভুত ব্যাপার, মা ভীষণ ভয় পেয়ে যায়। একটা 1 বছরের ছোট বাচ্চা ঘর থেকে একা একা কি করে উধাও হয়ে যেতে পারে? এবং যদি বাচ্চা বাইরে বেরিয়েও যায় তাহলে মায়ের চোখে সবার আগে পড়ার কথা, কারণ মা তো রান্নাঘরেই আছে। আমাকে ঘর থেকে বের হতে দেখলে আগে তো রান্নাঘরটাই বার হতে হবে, তবেই তো আমি বাইরে কোথাও যেতে পারবো। তাহলে আমি গেলাম কোথায়? সবথেকে বড় কথা, তখন আমি অত ছোট একটা মেয়ে, আর খাট থেকে একা একা নামবই বা কী করে? এইসব যুক্তিগুলো মায়ের মধ্যে খুব অল্প সময়ের মধ্যেই আসছিল এবং মা খুব ভয় পেয়ে গেছিল যে আমি কোথায় গেলাম। মা সাথে সাথে ঘরের বাইরে বেরিয়ে এদিক ওদিক আমায় খুঁজতে থাকে, কিন্তু আমায় কোথাও দেখতে পায় না। মা প্রচণ্ড ভয় পেয়ে কাঁদতে কাঁদতে উপরতলায় চলে যায় এবং বাড়িওয়ালার কাছে গিয়ে আমার হারিয়ে যাওয়ার কথাটা বলে। বাড়িওয়ালি দিদিমণি খুব অবাক হয়ে যায় এবং আমার মায়ের সাথে আমাকে খুঁজতে বেড়ায়। পুরো উঠোন তারা খুঁজে ফেলে, বাথরুম দেখে নেয়, কোথাও আমাকে খুঁজে পায় না। এরপর মা আর সেই দিদিমণি মিলে রাস্তায় বেরোয় আমাকে খুঁজতে। এদিক ওদিক দেখে তারা হতাশ হয়ে যখন বাড়ি ফিরে আসছে, তখন উঠোনে দেখে এক অদ্ভুত দৃশ্য। মা আর দিদিমণি দুজনেই দেখে যে আমি উঠোনে ঠিক সেই ড্রেনের সামনে বসে আছি এবং অঝরে কাঁদছি। মা কাঁদতে কাঁদতে আমায় কোলে তুলে নেয় এবং আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মা আর দিদিমণি দুজনেই অবাক হয়ে যায় এটা ভেবে যে তারা যখন আমাকে খুঁজতে বেরিয়েছিল তখন তারা সারা উঠোন খোঁজার পরেও আমাকে কোথাও পায়নি, এমনকি সারা বাড়িতে আমায় কোথাও পায়নি। তাহলে যখন ফিরে এলো তখন আমি ড্রেনের সামনে বসে কাঁদছি কিভাবে? এটা কি করে হতে পারে? এটা তো অসম্ভব। আর সবথেকে বড় কথা, আমি খাট থেকে নামলাম কি করে? কারণ আমি তখনও একটা 1 বছরের ছোট বাচ্চা। এই ঘটনায় মা ভীষণ ভয় পেয়ে যায় এবং কোনো যুক্তি খুঁজে পায় না যে আমি সেখানে গেলাম কি করে। রাতে বাবাকে যখন এই ঘটনাটা মা বলে তখন বাবা তো প্রথমে বিশ্বাসই করতে চায় না, এবং এই ঘটনার পরেও আমার মা বাবা সে বাড়ি ছেড়ে যায়নি। তারা এটা ভাবতেও পারেনি যে এটা কোনো অলৌকিক কিছু হতে পারে। এরপর মায়ের সাথে ঘটে সেই বিশেষ ঘটনাটি, যে ঘটনার কারণে মা বিশ্বাস করতে বাধ্য হয় যে এই সব ঘটনা যা যা এতদিন ধরে ঘটছিল তা কোনো সাধারণ বিষয় নয়। সেদিন সকাল থেকেই সারা দিন বৃষ্টি হবার পর বিকেলবেলা বৃষ্টিটা থেমেছিল। তখন সন্ধে আনুমানিক 7টা হবে। আগেই বলেছিলাম প্রত্যেক সন্ধেবেলা কারেন্ট যেত, সেই সন্ধেবেলাও কারেন্ট গিয়েছিল এবং সেই সময় কারেন্ট সবে এসেছিল। মা রান্নাঘরে টুকটাক হাতের কাজ সেরে সবে ঘরে ঢুকে যায়। এমন সময় দেখে যে আমি খাটের উপরে রয়েছি, কিন্তু একটা ঝুনঝুনির আওয়াজ আসছে যেটা খাটের তলা থেকে আসছে। মা একটু ভয় পায়। আমি খাটের উপরে, তাহলে খাটের তলা থেকে ঝুনঝুনির আওয়াজ আসছে কিভাবে? মা ভয়ে ভয়ে খাটের তলায় উকি মারে, কিন্তু দেখে সেখানে কিচ্ছু নেই। এরপর মা যখন খাটের তলা থেকে মুখটা তুলে আমার দিকে তাকায় খাটের উপরে, তখন এক অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়
এখানে বলে রাখা ভালো, সেই সময় যেহেতু আমি ছোট ছিলাম, তাই খাটের উপর আলাদা করে এক্সট্রা কাঁথা পেতে, নিচে প্লাস্টিক পেতে, তার উপর একটা ছোট চাদর পেতে আমাকে বসিয়ে রাখতো। মানে মেন বিছানার উপর আমি যেখানটায় বসতাম সেই জায়গাটা একটু উঁচু মতো করা ছিল, আর একটা এক্সট্রা চাদর পাতা ছিল যেখানে আমাকে বসিয়ে বা শুইয়ে রাখা হতো, যেমন আর 5টা বাচ্চাকে ওই সময় শুইয়ে বা বসিয়ে রাখা হয়। মা খাটের তলা থেকে মুখ তুলে দেখে যে আমায় বসানোর জন্য যে এক্সট্রা চাদরটা উপরে পাতা ছিল, সেই চাদরের নিচে যেন কিছু একটা যাচ্ছে। মানে ধরো কোনো কিছুর ওপর একটা চাদর পাতা, এবং সেই চাদরের নিচে দিয়ে যদি কোনো একটা জীব হেঁটে চলে, তাহলে চাদরের উপর দিকে সেটা দেখতে যেরকম লাগবে সেই রকমই একটা অদ্ভুত দৃশ্য মা সেই সময় খাটের তলা থেকে মুখ তুলে দেখতে পায়। মায়ের কথায় সেই জীবটা যেন কন্টিনিউ একই জায়গায় দাঁড়িয়ে হাঁটতে থাকে। চাদরের নিচে মাঝেই চাদরটা সরায়, অমনি অদ্ভুতভাবে দেখে চাদরের নিচে কিছু নেই। ঘটনাটা এতটাই অদ্ভুত ছিল আর এতটাই হঠাৎ করে হয়েছিল যে মা কি করবে কিছু না ভেবে পেয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। আর আমি এর মধ্যেই কান্নাকাটি শুরু করে দিই। আর আমার কান্নার শব্দে মায়ের সচেতনতা ফেরে। মা সাথে সাথে আমাকে কোলে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে এবং রাস্তায় এসে আমাকে নিয়ে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে থাকে। এই ঘটনায় মা ভীষণই ভয় পেয়ে গেছিল, কারণ মা ভেবেছিল চাদরের তলায় হয়তো সত্যিই কোনো প্রাণী থাকতে পারে, কিন্তু তার বদলে সেই চাদরের তলায় কোনো কিছুই ছিল না। কিন্তু তাহলে চাদরের ওপর এরকম দেখা যাচ্ছিল কি করে? মানে কি ছিল ওটা যেটা চাদরের তলায় নড়াচড়া করছিল বা চলাচল করছিল? এসব প্রশ্নের কোনো উত্তর ছিল না, এবং মা কি করবে কিছু ভেবেও পাচ্ছিল না। সে কারণে মা বেশ কিছুক্ষণ ঘরের ভিতর ঢোকে না। এরপর একসময় হাঁটতে হাঁটতে মায়ের এক পুরনো বান্ধবীর সাথে মায়ের হঠাৎ দেখা হয়। বান্ধবী মায়ের সাথে টুকটাক কিছুক্ষণ কথা বলে, তারপর মাকে জিজ্ঞাসা করে যে মা কোথায় এসেছে, এখানে কি করে এলো। তো মা তখন তাকে বাড়িটার দিকে আঙুল তুলে দেখায় যে ওই বাড়িতে আমরা ভাড়া আছি। মায়ের বান্ধবী কথাটা শুনে কিছুক্ষণ চুপ করে যায়, কিন্তু মাকে কিছু বলে না। এরপর আরও কিছুক্ষণ কথাবার্তা বলে সে বান্ধবী চলে যায়। এরপর কিছুক্ষণ পর মা ঘরে চলে আসে, কারণ সারাক্ষণ তো ওভাবে বাইরে দাঁড়িয়ে থাকা যায় না। সেদিন রাতে আর কিছু হয় না। পরের দিন সকালে যখন বাবা বাজার করতে যায়, তখন মায়ের সেই বান্ধবী বাবার কাছে আসে এবং বাবাকে একটা ঘটনা বলে। সে বান্ধবীর ভাষায় ঘটনাটা অনেকটা এরকম: তোরা যে বাড়িতে ভাড়া গেছিস, সে বাড়িতে আজ থেকে প্রায় 1 বছর আগে একজন মিস্ত্রি তার পরিবার নিয়ে ভাড়া থাকতো। কাছেই একটি বাড়িতে সে মিস্ত্রি এবং তার আরও সঙ্গী সাথীরা কনস্ট্রাকশনের কাজ করছিল। সে মিস্ত্রির 3টে সন্তান ছিল, 2টি ছেলে, 1টি মেয়ে। মেয়েটি ছিল সবচেয়ে ছোট, একেবারে দুধের বাচ্চা, আর বাকি ছেলেগুলির একটির বয়স 5 বছর, অপরটির 1.5 বছর। এবার এতগুলো ছেলে মেয়েকে একজন মায়ের পক্ষে সামলানো সম্ভব হয়ে উঠছিল না হয়তো। তাই একদিন কোনোভাবে যখন সেই মা তার দুধের বাচ্চাটিকে নিয়ে ব্যস্ত ছিলেন, সেই সময় তার 1.5 বছর বয়সী ছেলেটি কোনোভাবে বাড়ির বাইরে বেরিয়ে আসে এবং খেলতে খেলতে একটা সময় সে ড্রেনের কাছে আসে এবং ড্রেনের মধ্যে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। অদ্ভুত ব্যাপার হলো, বাড়ির লোকজন বা আশেপাশের লোকজন কেউ এই মর্মান্তিক ঘটনা টেরও পায়নি। কিছুক্ষণ পরে যখন মা তার বাচ্চাটিকে খুঁজতে থাকে, তখন খুঁজতে খুঁজতে বাইরে এসে দেখে ড্রেনের মধ্যে সে বাচ্চাটি ভাসছে। সে এক অদ্ভুত বেদনাদায়ক ঘটনা। এরপর সেই মিস্ত্রি পরিবারটি সে বাচ্চাটির মৃত্যুর পর যা যাবতীয় কার্যক্রম করতে হয় তার আত্মার শান্তি কামনায় সেসব কোনো কিছুই না করে বাড়িটি ছেড়ে চলে যায়। এমনটি বাড়িওয়ালারাও সে বাড়িটিতে কোনো যজ্ঞ করায় না, কোনো পূজা পাঠ করায় না। এরপর থেকে সে বাড়িতে যারা ভাড়া থাকতে এসেছিল তারা 2 থেকে 3 দিনের বেশি সে বাড়িতে থাকতে পারেনি। কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়ে বা ভয় পেয়ে তারা সে বাড়ি ছেড়ে দিয়েছিল। অর্থাৎ সে বাচ্চাটির মৃত্যুর পর আমরাই ছিলাম প্রথম পরিবার যারা 1 মাস যাবৎ সে বাড়িটাতে ছিলাম। অর্থাৎ সেই বাচ্চাটির আত্মাটি আমাদের সাথে ঘটনা ঘটাচ্ছিল যাতে আমরা সে বাড়ি ছেড়ে চলে যাই। হয়তো সেই বাচ্চাটির আত্মা শান্তি পায়নি, নিজের ড্রেনের মধ্যে পড়ে মারা গিয়েছিল বলে। তাই হয়তো আমাকে দেখে কোথাও তার মধ্যে ঈর্ষা কাজ করছিল, যার কারণে সেই বাচ্চাটি আমাকে কোনোভাবে সেই ড্রেনের কাছে নিয়ে যেতে চেয়েছিল, বা বলা যেতে পারে আমাকে ড্রেনে ফেলে দিতে চেয়েছিল। এবং অদ্ভুত ব্যাপার হলো, যেদিন আমি হারিয়ে গেলাম কিছুক্ষণের জন্য, আমি নিজেও তো জানি না আমি কোথায় ছিলাম, কারণ তখন আমি অনেকটাই ছোট। আপনাদের কি মনে হয় আমি কোথায় ছিলাম? কেউ আমাকে খুঁজে পায়নি, মনের মধ্যে এই খটকাটা থেকেই গেল। যাই হোক, এরপর বাবা যখন বাড়িতে এসে মাকে পুরো ঘটনাটা বলে, তখন মা আর বাবা একদিনের মধ্যেই ছোট ঘর খুঁজে কোনো রকমে সেই বাড়ি ছেড়ে ছোট ঘরটিতে ভাড়া চলে যায়। এখানে বলে রাখি, আমার দিদিমা ঝাড়ফুঁক করতে পারতেন
এবং আমার মামার বাড়িতে প্রত্যেক বছর শীতলা পুজো হতো। আমার দিদিমা মা শীতলাকে পেয়েছিলেন। তো আমার দিদিমার কাছে হয়তো সেরকম কিছু শক্তি ছিল, যার কারণে আমার দিদিমা আত্মাদের কখনো কখনো দেখতে পেত। বাড়ি ছাড়ার পর মা আমার দিদিমাকে সেই পুরনো বাড়িটিতে নিয়ে যায়, সেই ঘরটি বন্ধন করে দেওয়ার জন্য, এবং বাড়িটিতে কিছু পূজাপাঠও করিয়ে নেয়। আসলে আমার মা একজন মা, তার মনে হয়েছিল যে সেই বাচ্চাটির আত্মা কষ্ট পাচ্ছে, ওই কারণে মা সে ঘর বন্ধন করে এবং বাচ্চাটির আত্মার শান্তি কামনায় পূজা অর্চনার আয়োজন করে। অবশ্য বাড়িওয়ালারা এতে রাজি হয়েছিলেন বলেই এটা সম্ভব হয়েছিল। তবে দিদিমা যখন সব কাজকর্ম শেষ করেছিলেন, তখন মাকে এসে বলেছিলেন যে দিদিমা যখন বাড়িটি বন্ধন করার চেষ্টা করছিলেন, তখন সেই আত্মাটি কোনোভাবে দিদিমাকে ভয় দেখানোর চেষ্টা করছিল, সেই বাড়িটি বন্ধন করতে বাধা দিচ্ছিল। দিদিমা নাকি মাকে বলেছিলেন, ঘর বন্ধন করব কি রে, ও তো ওখানে দাঁড়িয়ে আছে, আমাকে বন্ধন করতে দিচ্ছে না। যাই হোক, এরপর সব কাজকর্ম শেষ করার পর আমার মা বেশ কিছু খেলনা সেই ড্রেনের কাছে রেখে আসে, সেই বাচ্চাটির আত্মার উদ্দেশ্যে। তো এই ছিল আমার পরিবারের বারবারের সাথে ঘটে যাওয়া ঘটনা, বিশেষত আমার মায়ের সাথে ঘটা একটি ভৌতিক অভিজ্ঞতা, যা আজকে আমি তোমাকে লিখে পাঠাতে পারলাম। ঘটনাটি হয়তো অনেকটা বড় হয়ে গেল, তার জন্য দুঃখিত। ঘটনাটি সিলেক্ট হলে সেটি জানানোর অনুরোধ রইল, এবং কোন এপিসোডে সেটি পড়া হবে সেটিও জানানোর অনুরোধ রইল। অবশেষে বলবো, আমার অনেক অনেক ভালোবাসা নিও, আর অনেক অনেক ভালোবাসা জানাই আমাদের আফটার মিডনাইট স্টোরিজ পরিবারকে। আমাদের পরিবার যেন এভাবে এগিয়ে চলে, সদা ঘূর্ণায়মান পৃথিবীর মতো আমাদের আফটার মিডনাইট স্টোরিজ পরিবারও যেন সদা বিরাজমান থাকে এই পৃথিবীর বুকে। থ্যাঙ্কস অল। অসাধারণ একটি ঘটনা আমরা শুনলাম। দুটি ঘটনাই আমার বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং জানাবেন কোন ঘটনাটি অনেক বেশি ভালো লাগলো।